প্রাচীন দাসটা প্রাচীন দাসটা প্রাচীন দাস আমাদের যে সূর্য 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 ভগবান একটা উৎস, তার মধ্যে লক্ষ লক্ষ কেমিক্যাল আছে, লক্ষ লক্ষ মিনারেল আছে, লক্ষ লক্ষ অ্যাসিড আছে, লক্ষ লক্ষ খনিজ দ্রব্য আছে, হ্যাঁ, সমস্ত ফুটছে ফুটছে মানে ভেরি হাই টেম্পারেচার 30,000 ডিগ্রি বক করে ফুটছে। আর গ্যাস হয়ে এত এত অধিক টেম্পারেচার যে সলিড লিকুইড নেই, গ্যাস হয়ে প্লাজমা আকার হয়েছে, এত টেম্পারেচার হাই টেম্পারেচার সব টপক করে ফুটছে সেখানে। সেইগুলো এই হচ্ছে সূর্য। সূর্যের মধ্যে এইসব জিনিস বড় করে ফুটছে বিশাল। হঠাৎ হলো কি, বৈজ্ঞানিকেরা হিসেব করে অঙ্ক কষে বার করেছে 460 কোটি বছর, 450 থেকে 460 কোটি বছর আগে হঠাৎ হলো কি একটা বিশাল একটা জ্যোতিষ সেলেস্টিয়াল বডি সূর্য থেকে বহুগুণ বড়, অনেক শক্তি, বিশাল। সূর্য তো পৃথিবীর থেকে যেমন বহু বড় বিশাল, তেমনি এর থেকেও বিশ্ব ব্রহ্মাণ্ডে খুব বড় জ্যোতিষ পায়। এত বড় একটা খুব কাছে এসে পড়েছিল 460 কোটি বছর আগে। হ্যাঁ, এখানে এখানে এর শক্তি এর থেকে সূর্য থেকে অনেক বেশি, বহু। তার ফলে এটা টানও অনেক বেশি, এত বেশি টান কাছে কাছে আসার ফলে খুব করে জোর টানছে। টানার ফলে এটা এগোচ্ছে খুব তাড়াতাড়ি। এই পদ্ধতি নিয়ম হচ্ছে প্যারাবোলা হয়ে যায়। প্যারাবোলাটা কাপ থেকে এই বলতে হবে, এখানে এইভাবে বেরিয়ে যায় খুব তাড়াতাড়ি। কাছে যখন এসে পড়েছে এত হিউজ টান, সূর্য পারবে কেন? সূর্য থেকে তার বহুগুণ টান বেশি হবে, ছিঁড়ে বেরিয়েছে খানিকটা বসে টান মারবে, তখন সূর্য থেকে খানিকটা একটা দুটো কতগুলো টুকরো বেরিয়ে এলো, এখান থেকে বেরিয়ে এলো, সূর্যটা এখানে এসছে, এরাও বেরিয়ে টান চলে এসছে। হ্যাঁ, এটা এদের কাছাকাছি যেতে যেতে আমাকে বেরিয়ে গেছিল। তখন এই টুকরোগুলো মঙ্গল বুধ বৃহস্পতি, এই টুকরোগুলো সূর্য তার দিকে ঘুরতে যাওয়ার কথা নেই, এটা টান করে টেনে খামচে বার করে নিয়েছে। টানের চোটে এই যে টানটা নিয়েছে বেরিয়ে এসছে, কিন্তু আর কোথাও যাওয়া গেছে, ও তো বেরিয়ে চলে গেল। বুঝতে পারছো? তখন এইগুলো কী করবে, সূর্যের টানে মঙ্গল বুধ বৃহস্পতি তার দিকে ঘুরছে। আচ্ছা, বুঝতে পারছো? পৃথিবী, হ্যাঁ, পৃথিবীটা যখন এখান থেকে বেরিয়ে এলো, সূর্যের জিনিসগুলো এখান থেকে, সূর্যের যে হাজার হাজার মিনারেল লক্ষ লক্ষ এসে খনিজ সব এগুলো পৃথিবী হয়ে গেল। সোর্সটা হচ্ছে সূর্য, সূর্য থেকে এলো এবং তারপর হলো কি এগুলো উত্তপ্ত, থেকে জ্বলন্ত, সূর্যের মধ্যে জ্বলছিল যত ভেরি হাই টেম্পারেচার। এত টেম্পারেচার ঠান্ডা হতে 100 কোটি বছর লেগে যায়। হ্যাঁ, এইটার নাম কি? এইটার নাম কি? এটা তো নেই, এটা নেই, কাছে নেই। এটার নাম কি? পৃথিবী ভুল মঙ্গল সব ঘুরছে, পৃথিবীর মধ্যে ওই সূর্যের জিনিসগুলো এগিয়েছে, পৃথিবীও তো টকবক করে ঢুকছে, তখন সব জ্বলছে তো। হ্যাঁ, জ্বলন্ত গ্যাস, হিউজ টেম্পারেচার। ঠান্ডা হলো, ঠান্ডা হবে তো বাইরে বাইরে মহাশূন্য, আস্তে আস্তে হিটটা বেরিয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে পৃথিবী। বলি ঠান্ডা ঠান্ডা হতে অনেক সময়, প্রথম ঠান্ডা হতে 100 কোটি বছর। 100 কোটি বছরে অনেকটা ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা কীরকম দুধে যেগুলো শর্ট দুধটা রেখে শর্ট পড়ে, প্রথমে একটু প্রথম শর্টটা পড়লো এখানে, প্রথমে সব থেকে সময় ঠান্ডা হবে, চারদিকে প্রথম জল আছে কেমিক্যাল হয়ে রিয়াকশানে, এই চারদিকে তখন জল বললো। বন্যায় বেশি বাইবেল আছে আমাদের,
কী বলে মন কি মন নন্দ হয় না, প্রত্যেক বন্যা নতুন মন তৈরি করে। তখন এখানে চারদিকে জলাকার, জল এখানে এখনো আসেনি। 100 কোটি বছরে যখন ঠান্ডা হয়ে এলো, মজার কথাটা হচ্ছে সব যেখানে শহর পড়লো সেই জায়গাটা সব জায়গায় সমান না, একরকম ঠান্ডা হচ্ছে। যে জায়গাটা ঠান্ডা হলো প্রথম 100 কোটি বছর, বিহার অঞ্চল। বৈজ্ঞানিকেরা দেখেছেন যে সবচেয়ে প্রথম যে ঠান্ডা হয়ে এলো হচ্ছে বিহার অঞ্চল, বুঝতে পারলেন? যে খনিজ অঞ্চল, সেই জন্যে এইখানে 100 কোটি বছর আগে থেকে এইখানে খনিজ বস্তুগুলো আসতে ছড়িয়ে আচ্ছা। একটা জিনিস মিনারেলস তো ছিলই, যে চামা যেগুলো বললাম সেগুলো তো বিহার পেয়ে গিয়েছে ওইখান থেকে। আচ্ছা, কিন্তু মাটির উপরে বিহারই এলো কি তো মাটির ভেতরে ছিল, হ্যাঁ, মাটির উপরেই সব খনিগুলো এলো করতে। এখানে বৈজ্ঞানিকরা আবার বলছে বিহারের মাটির নিচে, বহু নিচে, এইটা ধরুন পৃথিবী, এইখান থেকে আমার ডায়ামিটারটা 8,000 মাইল, 8,000 সেন্টার পর্যন্ত 4,000, এখানে 4,000, পৃথিবীতে ডায়ামিটার 8,000 মাইল, আর পুরোটা হচ্ছে 24,000, 25,000 মাইল, আর পুরো আগামী এইখান থেকে মাটির উপর থেকে সেন্টার পর্যন্ত একটা রড ঢুকিয়ে দেওয়া যায়, 4,000 মাইল পর্যন্ত যায়। তারপর আবার ওই গিয়ে ফুটে আবার চলা যাবে না। এর মধ্যে মাটির বহু নিচে বৈজ্ঞানিক জিওলজিস্ট, আমাদের যাদবপুরের জিওলজিস্টরা আমাদের বলেছে মাটির নিচে আগ্নেয়গিরি আছে, সুপ্ত কতগুলো আগ্নেয়গিরি আছে, এখন ভূমি আছে। এইখানে একসময় 10:30 টাটার দিকে গেছেন, আপনি যখন খড়গপুর স্টেশন ছাড়ার পরে লক্ষ্য করছি মাটিটার রঙটা বদলে যাচ্ছে, মাটিটার রঙ বদলে একটু লালচে লালচে হয়। আরও যদি এগিয়ে যান তাহলে কী দেখেন, পাথুরে পাথুরে বাঁকড়া পাথর, ছোটো ছোটো পাথর। আরও আগে যখন পৌঁছচ্ছেন বাঁকুড়া ঠাকুরের দিকে ছোটো ছোটো পাহাড়, টিলা পাহাড় এগুলো দেখা যায়। এই যে অঞ্চলটা, মাটিটা লাল কেন হবে, কেন লাল হচ্ছে? রাঙামাটির দেশ কেন বলছে? সিংভূম, মানভূম, এই জায়গাগুলো মাটি একটু লাল হয়, পাথর টাথর কি একটা আছে। জানো মাটি কেন লাল হয়? তুমি বলতে পারো? লাল হয়ে জানি, ভালোবাসি, কেন হয় জানি না। মানে মাটিটা লাল হয় এই জন্যে লোহার পরিমাণ, লোহা আছে, দু রকম লোহা আছে, একটা কম বেশি কেমিক্যাল ফর্মুলা Fe2O3, Fe3O4, Fe3O4টা লোহা বেশি থাকে, Fe হচ্ছে আয়রন, ফেরাস। এখন এই যে লোহা থাকে, তারপরে আরও জিনিস থাকে মাটির মধ্যে। আমি এগিয়ে এবার যাচ্ছি, আরও কি জিনিস থাকে শুনুন। এদিকে সমস্ত পাহাড়গুলো ছোটনাগপুরে ওইদিকে যে ছোটো বিরামদি, সুরমদি এসব পাহাড় আছে, প্রত্যেকটা পাহাড়ই প্রায় তামার আগরিক পাথর, বড় হচ্ছে মন্দাতার মন থেকেই পাহাড়। মানুষ 5,000 বছর পরে আবিষ্কার করল। মানুষ যখন উপর থেকে নেমে মাটিতে বসবাস করছে, সেটা 10,000 বছর। চাষবাস শিখতে আরম্ভ করেছে মানুষ 10,000 বছর আগে। সেই সময়টা এসে তারও কিছুদিন পরে থাকার পরে 5,000 বছর আগে ওরা ওই আয়রন রোগটা, কপার রোগটা পর্যন্ত টের পায়। তারপরে নানান চেষ্টা চরিত্র করে চুল্লি তৈরি করতে শিখে, চুল্লি দিয়ে ওই পাথরগুলো দাঁড়িয়ে তামা বার করে। তো আমার কাছে শিখলো এই চুল্লিগুলোর সে তখনকার প্রথম যুগে চুল্লি পাইনি, পরবর্তী যুগে রক সেন্টার বলে সেখানে একটা জায়গায় পেয়েছে, পাথর শিলা লুকিয়েছে, সেটাও
এইগুলো সমস্ত খবর কাগজে বেরিয়েছে। আপনার যুগান্তর, আনন্দবাজার, টেলিগ্রাফ এগুলো বেরিয়েছে এবং পাঠোদ্ধার করেছেন যিনি প্রতিমবাবু, এই জন্য প্রতিম হচ্ছে ঐতিহাসিক কলকাতা ছিলেন, তিনি পাঠোদ্ধার করেন। যাই হোক, এইগুলো সব আমার আবিষ্কারের মধ্যে। কয়েকবার আপনার সাংবাদিকদের দল নিয়ে গিয়ে সেগুলো দেখিয়েছে নতুন করতে এগুলো পাথর এইগুলো। তাই বলছিলাম সারা জীবন ধরে আমাকেও ছুটিয়ে বেরিয়েছিল, আমাকেও কাজ করে। এই যাই হোক, এই চ্যাপ্টারটা আমরা এখানেই শেষ করছি। এবার কিছুটা জানা আর কিছুটা এখন জানলাম, আর ডিটেল জানলাম। আর ঈশ্বর সর্বত্র আছেন এই বইটা মোটামুটি ক্লাস 7-8 পড়ার সময় থেকে আমি সাংবাদিকদের কয়েকবার নিয়ে গেছি, কয়েকজন সাংবাদিক আমার সঙ্গে গিয়ে মানে এমন ছাত্রছাত্রী ওটা বন্ধ করে ঝাড়গ্রাম অঞ্চলে ঈশ্বর যে ব্যাপারটা, আপনি যে নামেই ডাকুন না কেন, একটা শক্তি, একটা ইটারনাল শক্তি, যে কিন্তু সবটাকে কন্ট্রোল করছে। মাঝে মাঝে আমরা সকলেই টের পাই, কিন্তু কন্ট্রোল করছে না, চলছে কি এটা ব্যাপারটা যে চলছে। এই আমি কথা বলছি, আমি ওখান থেকে এলাম এখানে, মানে টান ধরুন এটাকে রাখলাম, ফেলে দিলাম, পড়লো, আপনি ডাকলেন, আমরা চলে এলাম, ওটার টান তো। তাহলে এই টান আর ওই টান দুটোকে আলাদা নাম না দিয়ে যদি একই টান করি, আকর্ষণটা এইরকম, এই পৃথিবী একে টানছে আর আমাদেরকে আপনি টানছেন। তা আপনি কে? পৃথিবীর একটা অংশ। আমিও পৃথিবীর একটা অংশ। তাহলে ঈশ্বর যে সব জায়গায় আছে, ঈশাবাস্য নিরম সর্বম, যা দেখছি আর যা দেখছি না সর্বত্র তিনি আছেন, এই বোধটা মোটামুটি একটা ধারণা আছে। এবং আপনার অঙ্কে আপনি দেখালেন এই ব্যাপারটা, এই অঙ্কের ব্যাপারটা আমার ছিল না, অঙ্কের ব্যাপারটা এখন বুঝলাম। সুব্রতবাবু কি বলছেন? না ঠিক আছে, সুব্রতবাবু বলছেন এই যে শক্তি হিসেবে যে আপনি ব্যাখ্যাটা করলেন, এনার্জি শক্তি, এটাকে যদি ঈশ্বর বলা হয় আমি মানি। সেই আর কি আমার মানে যে এখনকার লোকেরা যে রাম, সীতা, হনুমান ইত্যাদি ইত্যাদি করে, আমি এই ব্যাপারটাতে আমার একটু আপত্তি আছে। আপত্তি কেন? আপত্তি থাকা কৃষি আপত্তি আছে। এই যে বলছে না, একজন বলছে রাম ভক্ত, এটা রাম ভক্ত, আর একজন বলছেন তিনি কি বলেন বজরং বলি, হনুমান ভক্ত, কেউ বলছেন বিষ্ণু ভক্ত, কেউ বলছেন দুর্গা বা কৃষ্ণ কালী ভক্ত, এসব বলছে। তো তা আমি পার্টিকুলার ওই ব্যাপারগুলোতে আমার একটু আপত্তি আছে, কেন ওগুলো তো তোমার দেয়া না। রবীন্দ্রনাথ বলছেন আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো জেনেছে, আমি নেই, তুমি এলে করতে, তোমাকে তো আমি আনলাম, তা আমি দেখে আমি তুমি, কিন্তু তোমার স্বরূপটা আমি প্রকাশ করলাম, এই তো ব্যাপারটাই। সুতরাং আপনি যেদিক দিয়েই যান না কেন, আপনি নামে বিশ্বাস করুন আর না করুন, আমি নামটাতে বিশ্বাস করি, কিন্তু আমি এইটাতে বিশ্বাস করি শক্তিটা আছে। দেশের কাছে করতে হয় কোনো হয়নি, আমি বলছি সেইটা শুনে তখনকার যে ছেলে চোখরা, বিপ্লবী ছেলে চোখরা, এক হচ্ছে অরবিন্দ আর তোমার বাণীন ঘোষ, দুই ভাই, তারা দৌড় লাগালেন বোমা মশলা নিয়ে নয় পুকুর বাগানে গিয়ে বসতে বোমা ভাবতে। ইংরেজ তারা জানতে হয় এত শক্তি যখন আছে, ঠিক আছে আমরা লেগে যাই, এইবারে বোমা মেরে বোমা লাগিয়ে দিই। আচ্ছা 1902 আগে এমনকি জওহরলালও বলবেন যে আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকেই দেশ সেবার প্রেরণাটা পেয়েছি। কাজেই স্বামী বিবেকানন্দ
এদের কাজে লাগাইতে শুরু পেয়েছিলেন।